আজকে সালমান এফ রহমানকে ধরা হচ্ছে কি? উনার অর্থনৈতিক দুর্নীতি কোথা থেকে শুরু করে যে কোথা থেকে শেষ করা সম্ভব সেটা তো বলার কোনো মানে ইয়ত্তা নাই। এটা তো এটা এটা মানে পুরো রাত লেগে যাবে, এই টক শো টাইম শেষ হয়ে যাবে উনার এক একটা ইকোনমিক্যাল উনার করাপশন নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি। তো এই এই পর্যায়ে যে দেশটা চলে গেছে, তো সেই জায়গা থেকে এখান পর্যন্ত তুলে নিয়ে আসা এত সহজ না, এটা অনেক কঠিন। কোথা থেকে যে শুরু করব, এত এত ঘটনা মানে সেই ই মাস থেকে শুরু হয়েছে, জুলাই মাসের 15-16 তারিখ থেকে শুরু হয়েছে। মানে এক একটা দিনে আগের দিন বোঝা যায় না পরের দিন কি হতে যাচ্ছে, এরকম একটা বিষয়ের মধ্যে। ইভেন আপনার এই যে গত এক সপ্তাহ ধরেও যে গল্পটা হচ্ছে, আপনি দেখবেন খুব কুইকলি অনেক কিছু মানে যেদিন বিচার বিভাগে কু হওয়ার কথা ছিল আগের দিন আমরা জানতাম না, তারপরের দিন আবার এতদিন ধরে শুনলাম 15ই আগস্টে না জানি কত কিছু হয়ে যাবে। এখন আবার আশাবাণী পাওয়া যাচ্ছে, যেটা বললেনও মেজর ওয়াদুদও বললেন যে হয়তো বা এরকম কিছু হবে না। এনিওয়ে, অ্যাজ একজন নাগরিক হিসেবে আমরা কেউই চাই না যে এরকম কোনো কিছু একটা অস্থিতিশীল পরিবেশ থাকুক। একটু আমি শুরু থেকে শুরু করি। দেখুন, আমি একটা কথা বলি যে পুলিশের ব্যাপারে আমার একটা বক্তব্য কি, আহ, এই মুহূর্তে যদিও অনেকেরই এরকম বক্তব্য যে এটা তো নির্দ্বিধায় আগের বিগত 15 বছর যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট কি করেছে সেটা তো আমি আপনি আমরা সবাই কম বেশি জানি। সেটা নট অনলি পুলিশ সেক্টর, ইন এনি সেক্টর। মানে একটা ইনস্টিটিউশনে কি হয়, আপনার দেখা যায় যে 10 জন একটা ইনস্টিটিউশনে হয়তো বা আছে ধরেন, ঠিক আছে? তো এটাকে বলা হয় দলীয়করণ। হ্যাঁ, তো এখন এমন হয়েছে যে বর্তমান গভর্নমেন্টের একটা চ্যালেঞ্জও, এখন সিস্টেমটা এরকম হয়, ধরেন ইনস্টিটিউশনালের হেড পরিবর্তন হলে পরের 9 জন থেকে আপনি একজনকে নিবেন। এখন এই পরের 9 জনও দেখা যাচ্ছে যে ওই বিগত যে গভর্নমেন্ট ছিল তার অনুসারী। তাহলে আপনি করবেনটা কি? মানে একজনকে সরিয়ে আপনাকে তো ওই পরের 9 জন থেকেই নিতে হবে। তো আপনি তো দীর্ঘদিন এই 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 প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গাটায় নিয়ে আসছেন। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। যেভাবে ইনস্টিটিউশন গুলার প্রধান পরিবর্তন হলেই যে খুব হোপফুল হয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ সিস্টেমটা কিন্তু ওইভাবে আছে। আপনি কিন্তু ওই সিরিয়াল ব্রেক করতে পারবেন না যে আপনি একদম সিরিয়াল ব্রেক করে একদম নতুন বাইরে থেকে একজনকে নিয়ে এসে বসে, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে, এটা আসলে একমাত্র ওয়ে হতে পারে হয়তো বা গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে, বা কিছু বিশেষ ক্ষমতা বলে যদি কিছু থাকে, সেটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে পড়ে আছে। আর পুলিশের কথা আমি বলতে চাই যে দেখুন, যে পুলিশ কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরের সময় থেকে যখন যে সরকারি এসছে তারা পুলিশকে ব্যবহার করেছে। গত 15 বছর, যেহেতু 15 এত দীর্ঘ কোনো সরকার তো ক্ষমতায় থাকেনি, সে একদম ন্যক্কারজনক অবস্থাকে নিয়ে গেছে। এই হচ্ছে মূল কথা। এবং দেখুন, আমার আমার আমি একটা কথা বলেছি, অনেকে অনেক ভুলও বুঝবেন। দেখুন, আমার কাছে মনে হয়েছে যে পুলিশের যে যারা এসআই, যারা ওই মানে গ্রাম লেভেলে মানে একদম একটু নিচের দিকের পর্যায়ে কাজ করে, তারা কিন্তু ঊর্ধ্বতন যে কর্মকর্তা থাকে তার অর্ডার ফলো করতে বাধ্য থাকে। তো এখন আপনার তারা যে কাজটা করেছে সেই কাজটা ঊর্ধ্বতন মানে যে আছে তার কথা শোনা ছাড়া কিন্তু তার কোনো গতি নেই, সে কিন্তু করেছে। তো এখন এই যে আপনি একটা, আজকে যেমন তারা সবাই বলে বসলো যে আমাদের এই দাবি মানা না হলে আমরা কর্মবিরতিতে যাব, আমরা কাজ করব না। গত 15 বছর বাদ দেন, জুলাই মাসে তো এরকম একটা ইনিশিয়েট তারা করতে পারতো, তারা তো করেননি। তারা যদি সকলে বলতো যে আমরা আম, কর্মবিরতিতে গেলাম, এটা সম্ভব না। যেটা কিন্তু আমরা শুনেছি যে আহ, আহ, বিভিন্ন মারফতে কোড কোড, যেহেতু এখানে মেজর ওয়াদাত আছেন, সেনাবাহিনী নিয়ে কথা বলতে গেলে আমরা একটু ভয়ই পাই। সে সেখানে কিন্তু এরকম একটা কথা এসেছে যে সেনাবাহিনীর যারা নিচের দিকের অফিসার তারা কিন্তু এক ধরনের আহ, ই করেছেন, তারা ডিরেকশনটা মানতে চান না, এটা কিন্তু আমরা শুনেছি বিভিন্ন সোর্সে। তো তার কিন্তু একটা রিপারকেশন আছে, মানুষের একটা শ্রদ্ধা বেড়ে গেছে, আস্থা বেড়ে গেছে। তো এই ধরনের কোনো রিপারকেশন তো আমরা পুলিশের মধ্যে দেখিনি। তো পুলিশের আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, পুলিশের ব্যাপারটাকে শুধু পলিটিক্যালি যদি আপনি দেখেন, আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট, একজন শিক্ষক, মানুষের সাথে কথা বলতে গেলে আমরা এটাও জানি যে পুলিশের কিছু মনে করবেন না, ফরহাদ কবির, ইটস নাথিং ইন্টারপার্সোনাল। আমি আর কি বলছি যে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারো বাজাবাজি হচ্ছে, পুলিশ তাকে ভয় দেখাচ্ছে,
মামলা দিয়ে দিচ্ছে। এই অভিযোগ তো বিভিন্ন জায়গায় আছে। তো এই যে অভিযোগ, সেই অভিযোগটা যে শুধুমাত্র রাজনৈতিক পর্যায়ে আছে ব্যাপারটা তো তা না। ইন্টারপার্সোনালিও তো মানুষ দেখা যাচ্ছে পুলিশের সাথে। এখন আপনি ওকে বলতে পারেন ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ আছে, অন্যান্য মন্ত্রণালয়ে অভিযোগ আছে, আছে, কিন্তু সেটা কি আপনার কাজটা করে দিচ্ছে না। কেউ তো আর বলছে না যে তোকে মামলা দিয়ে দিলাম একটা, বা জেলখানায় ঢুকে দিলাম, এরকম পর্যায়ে তো যাচ্ছে না। তো এই যে একটা দীর্ঘদিনের সংস্কৃতি, হোয়াট আই এম পয়েন্টিং আউট, পুলিশের কালচার চেঞ্জ করতে হবে। আপনার কালচার যদি আপনি না চেঞ্জ করতে পারেন, লোগো, ইউনিফর্ম, এটা দিয়ে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। এবং আপনার গঠনতন্ত্রতে পরিবর্তন আনতে হবে, যে আপনি কতটুকু করতে পারেন কতটুকু করতে পারেন না, সেটার একটা পরিবর্তন আপনাকে আনতে হবে। কারণ দেখেন, আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, খুবই আশাবাদী আমরা সবাই। কারণ আমরা জানি যে কি পরিমাণ পরিশ্রম করে, কতখানি লাশ দিয়ে, কতখানি রক্ত দিয়ে, কতখানি বুকে সাহস নিয়ে এই এই বিপ্লব সংগঠন করতে হয়েছে সবাইকে। ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মানে যে যেখানে থেকে যারাই একসাথে হয়েছেন, এটা করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এটা করার প্রেক্ষিতে আজকে যে স্পিরিট আপনি পাচ্ছেন, আপনি যদি শিওর না হতে পারি যে কালকে এরকম আরেকটা ঘটনা ঘটবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনাদের মনে করিয়ে দিতে চাই, যদিও অবৈধ সরকার ছিল, ফখরুদ্দিনের সরকার, মনে করে দেখেন, ওই সময় কিন্তু এরকমও হয়েছে, গাড়ি ভর্তি টাকা রাস্তার মধ্যে মানুষ নিয়ে যেয়ে ফেলে রেখে এসছে। কিন্তু তারপরে তো আপনি এই 15 বছরের রিজিম দেখলেন যে সেটা কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে গেছে। আজকে সালমান এফ রহমানকে ধরা হয়েছে, কি উনার অর্থনৈতিক দুর্নীতি কোথা থেকে শুরু করে যে কোথা থেকে শেষ করা সম্ভব, সেটা তো বলার কোনো মানে ইয়ত্তা নাই। এটা তো এটা এটা মানে পুরো রাত লেগে যাবে, এই টক শো টাইম শেষ হয়ে যাবে ওনার এক একটা ইকোনমিক্যাল, উনার করাপশন নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি। তো এই এই পর্যায়ে যে দেশটা চলে গেছে, তো সেই জায়গা থেকে এখান পর্যন্ত তুলে নিয়ে আসা এত সহজ না, এটা অনেক কঠিন, এটা অনেক চ্যালেঞ্জের, এবং এটার জন্য ধৈর্য ধরাটা খুবই জরুরি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি, যদিও অনেকেই মনে করছেন যে 15ই আগস্টের কিছু হবে না। দেখুন, আমি আমি জানি যে পছন্দ হবে না, কারণ এখন মানুষ অনেক জোশে আছে, মানুষের বুকে অনেক ক্ষত আছে। কিন্তু আমি সব সময় বলেছি যে 15ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে, শিশু রাসেল থেকে শুরু করে, এটি একটি কলঙ্কিত ঘটনা। একজন মানুষ হিসেবে আমি এটাকে সমর্থন করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে মারা হয়েছে, আমি একজন মানুষ হিসেবে এটা সমর্থন করি না। একটা ওনার ছোট বাচ্চা, ছেলের বউ, এদেরকে এইভাবে আপনি কি করেছেন, আমি এটা সমর্থন করি না। এটা একটা কলঙ্কিত ঘটনা, বাংলাদেশের রাষ্ট্রের জন্য এটা একটা কলঙ্কিত ঘটনা। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আপনাদের পছন্দ না হলেও কিছু করার নেই, কারণ আপনি কোনোভাবে মনে রাখবেন, আপনি যদি সহিংসতাকে আজকে এইভাবে প্রমোট করেন, তাহলে আরেকটা সহিংসতাকেও আপনি প্রমোট করার সুযোগ করে দেন। যেইভাবে তারা আমাদের বাচ্চাগুলাকে মেরেছে, 32টা বাচ্চাকে মেরেছে, এখন এই 32টা বাচ্চাকে, শিশুকে যে মেরেছে এই গভর্নমেন্টের শুট টু রাইটে, তাকে, সেটা কি কখনো ভুলে যাওয়া সম্ভব? আপনি কি এখন এখন ওই পক্ষের লোকজনকে আপনি, যদি আজকে এমন হতো, আজকে যদি এই বিপ্লবে জনগণের জয় না হতো, এটা তো গণবিপ্লব, জনগণের জয় না হতো, আজকে যদি সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টই থাকতো, এইখানে এই এই টকশোতে হয়তো বা কেউ একজন বসে বলতেন, কেন আরাফাত সাহেব বলেছেন না, আল জাজিরাতে যে উনি বলেছিলেন না যে ইটস এ ক্যাজুয়ালিটি, পুলিশকে মারতে আসলে কি পুলিশ বসে থাকবে? এই কথা ওনারা বলার দুঃসাহস করেন নাই। তো এই জন্য আমি মানুষকে বলবো যে আমাদেরও চিন্তার পরিবর্তন হওয়া খুব জরুরি। দেখেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখুন, যেটা সহিংসতা, যেটা খুন, সেটাকে খুন বলতে শিখুন। আজকে আপনার 15ই আগস্টের ঘটনা খারাপ মনে হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে 15ই আগস্টের একটা পরিবারকে পুরো আপনি ধ্বংস করে দিবেন, এটা কোনোভাবেই আসলে কাম্য না। এটি একটি কলঙ্কিত অধ্যায়। এখন আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তারপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী দেশ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা কথা বলা খুব জরুরি। দেখেন, এইটা বলতেও আমার কোনো দ্বিধা নাই যে যে কোনো কারণেই হোক, আমি আপনার সাথে আগেও বলেছি যে জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করে পুরা দুনিয়ার জন্য। এখানে চায়নার ইন্টারেস্ট আছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, এখানে ভারতের ইন্টারেস্ট আছে। আর ভারত সম্পর্কে একটা কথা আমি নির্দ্বিধায় বলতে চাই, দেখেন, ভারতের ডান দিকে একদিকে হচ্ছে আপনার চায়নার বর্ডার, সারাক্ষণ সেই বর্ডারে ক্রাইসিস চলতে থাকে। আরেকদিকে পাকিস্তানের বর্ডার, সারাক্ষণ সেই বর্ডারে ক্রাইসিস চলতে থাকে। ইন্ডিয়া ইজ বাউন্ড
ইন্ডিয়া ইজ বাউন্ড টু মেক এ গুড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে যদি তার একটা আনরেস্ট সম্পর্ক যায়, সে কি করবে? সে তো পাগল হয়ে যাবে, তার চতুর্দিকে সব শত্রু। এই শত্রু নিয়ে সে কি হবে কেন? এই জন্য বাংলাদেশের যেই সরকারই আসবে এটা সে করতে বাধ্য হবেই হবে। এখন বলতে পারেন গত 15 বছরে যে সে এই সরকারের সাথে করেছে, এই সরকার তো তার উপর বেস করেই তার সরকার রাজত্ব কায়েম করেছিল। তো এই জন্য আজকে ইন্ডিয়ান মিডিয়া আপনার যে ভাষায় যে সুরে কথা বলছে, এটার একটা বিষয় কি, শুধু যে বাংলাদেশের নাগরিককে প্যানিট্রেট করা তা কিন্তু না, সে ইন্ডিয়ান নাগরিককেও ম্যানিপুলেট করতে চায় এই কথা বলে যে উইদাউট হাসিনা, উইদাউট শেখ হাসিনা, দিস হিন্দুজ আর নট সেফ। তো আপনি যদি মনে করেন যে ওই মিডিয়ার এই এই গুজবের যে মিডিয়া চলছে, সেই মিডিয়া শুধুমাত্র বাংলাদেশকে ভীতিকর করার জন্য, অস্থিতিশীল করার জন্য করছে, তা না, সে ওখানকার লোকজনগুলোকেও অস্থিতিশীল করতে চায়। এটা হচ্ছে এক। দুই, আরেকটা কথা বলি, দেখুন পলিটিক্যাল, আপনারা যেই ইন্ডিয়ান মিডিয়া এইসব গুজবের কারখানা এগুলো এগুলি কথাবার্তা বলে, হ্যাঁ, তারা মিলিটেন্সি, জঙ্গিবাদ, বাংলায় জঙ্গি বলে মিলিটেন্সি, মিলিটেন্সি ইসলামোফোবিক কথাবার্তা, যে মিলিটেন্সি তো শুধু ইসলামের সাথে কানেক্টেড না, হিন্দু জঙ্গি নাই, খ্রিস্টান জঙ্গি নাই, বৌদ্ধের জঙ্গি নাই। তো তারা যখন জয় শ্রীরাম বলে, তো জয় শ্রীরাম কি, জয় শ্রীরাম কি পলিটিক্যাল স্লোগান নাকি রিলিজিয়াস স্লোগান? তো ওনারা কতখানি ডাবল স্ট্যান্ডার্ড, সে জয় শ্রীরাম রে বলে হচ্ছে পলিটিক্যাল স্লোগান, আর আহ, আপনার তাকবির আল্লাহু হচ্ছে রিলিজিয়াস স্লোগান। না, আপনি জয় শ্রীরাম যদি পলিটিক্যাল স্লোগান হয় তাহলে তাকবির আল্লাহু হচ্ছে পলিটিক্যাল স্লোগান, জয় শ্রীরাম যদি রিলিজিয়াস স্লোগান হয় তাহলে তাকবির আল্লাহ রিলিজিয়াস স্লোগান। আপনার তো ভারতে এই মুহূর্তে মোদী সরকার, সেটা তো একটা উগ্রবাদী হিন্দু প্রমোশনের সরকার। তো সে নিজে উগ্রবাদী হয়ে সে বাংলাদেশকে জঙ্গি, মিলিটেন্সি, এসব এসব কথা বলে কেন? কোন সাহসে বলে? কোন এখতিয়ারে বলে? সে এগুলো এই জন্যই বলে বিকজ সে তার যে ছক, সেই ছকের মধ্যে এর চেয়ে বেশি কিছু দেখতে পায় না। তো আমি যেটা মনে করি যে ইন্ডিয়ান মিডিয়া বলেন, ইন্ডিয়ান যে সেটা শুধুমাত্র যেটার জন্য তার গ্রিপের বাইরে বাংলাদেশ চলে যাচ্ছে, এটা তো তার জন্য একটা মাথা ব্যথার বিষয়। সে তো যে কোনো মূল্যে আমি আপনাকে বলেছি বাংলাদেশকে গ্রিপের মধ্যে রাখতে যাবে। বাংলাদেশে আপনারা একটু আগে বললেন আওয়ামী লীগ, আরে বাংলাদেশে তো আমি জানি না সত্য মিথ্যা, ফরহাদ কবির সাহেব আমাকে সঠিক করে দিবেন, পুলিশে ইন্ডিয়ান চাকরি করে, এই 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 অভিযোগ তো আমরা আজকে কত বছর ধরে শুনছি। আপনি কোনটা ছেড়ে কোনটা ঠিক করবেন? আপনি কি দল ঠিক করবেন নাকি আগে দেশের নাগরিক ঠিক করবেন? আপনার চিন্তা করতে পারেন যে একটা দেশের, বাংলাদেশের নিয়মে কিন্তু কোন সরকারি চাকরি সেই দেশের নাগরিক না হলে কিন্তু সে করতে পারে না। তাহলে এতগুলো ইন্ডিয়ান কিভাবে বাংলাদেশের পুলিশে ঢুকলো, চাকরি করলো, করছে কিভাবে? সেটাকে ফাইন্ড আউট করবে কে? যে সেইটাকে যদি আমি আমি এখন তাহলে কি কি সংশোধন করব? আমি কি দলীয়করণ সংশোধন করব নাকি আমি আমার দেশের নাগরিকেরই সংশোধন করব? আপনি চ্যালেঞ্জ গুলো দেখেন যে কত বড় বড় চ্যালেঞ্জ নিয়ে বসে আছে। তো এই এত বড় বড় চ্যালেঞ্জ এই বর্তমান যে সরকার আছে সেই সরকার কিভাবেই করবে সেটা আমি জানি না। আর এটা খুব খুশির সংবাদ যে তারা দেশ ত্যাগ করতে পারে নাই, এদেরকে ধরা হচ্ছে। এবং আমি নির্দ্বিধায় বলতে চাই, আম, পছন্দ হোক বা না হোক, এটা আমাদের জন্য খুব দুঃখজনক যে আমাদের সাবেক পিএম উনি আহ, পালিয়ে গেছেন। উনার থাকা উচিত ছিল, তো উনার থাকা উচিত ছিল, বিচার করা উচিত ছিল। উনি তো পালিয়ে যে আমাদের বিচারের সুযোগটা ই করে দিয়েছেন, ওখানে বসে উনি গুটি চালান, লাটিম ঘুরাচ্ছেন। তো এই লাটিম ঘুরানো এটা, আর আর এটা কেমন ধরো মানে দল, আমার খুব দুঃখ নিয়ে বলতে ইচ্ছা করছে যে আপনার যুদ্ধের লিডার, এমন লিডার, লিডার তার সকল, আপনি চিন্তা করে দেখেন তো আওয়ামী লীগের থানা পর্যায়ের যে সকল নেতা আছে যারা এখন বাড়ি ছাড়া, গৃহ ছাড়া, তাদেরকে আপনি সামনে ঠেলে দিয়ে লিডার পালায়ে গেছে হেলিকপ্টারে করে। এই আওয়ামী লীগকে তো ভাবতে হবে, নেতাদেরকে ভাবতে হবে, তার যে ছোট নেতাদের ভাবতে হবে তার লিডারশিপের অবস্থা কতখানি ভঙ্গুর। এটা নিয়ে নয় আমি পরে বলবো তো এরকম। তবে আমি যতটুকু জানি যুদ্ধক্ষেত্রে আপনার কোনো নেতা যদি পেছন দিয়ে পালিয়ে যায়, সে আর যাই হোক নেতা হওয়ার যোগ্যতা রাখে না। থ্যাংক ইউ।